মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। আইনজীবী হিসাবে উনি কিরকম সেটা তো বাংলাদেশ মানুষ সবাই জানে। বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যে উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। তো আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ। আগে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবারের মধ্যেই নতুন করে আসছে শরণার্থীরা। এই জটিল সমস্যা সমাধানে বিগত সরকারের পরিকল্পনায় ভুল ছিল উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন, সংকট মোকাবিলায় বিকল্প চিন্তা করতে হবে। এস.এম. আরিফের রিপোর্ট। সীমান্তে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। সরকারি তথ্য মতে গত 2 মাসে রাখাইন থেকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 60,000 রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে আশ্রয়ে আছে প্রায় 22 লাখ রোহিঙ্গা শরণার্থী। নানা সময়ে সিদ্ধান্ত নিলেও এখনও তাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। তার উপর সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাতে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন আশঙ্কা। ক্রিটিক্যাল যেই এলাকাগুলো সেগুলো তারা দখলে রাখবে, তারপর কি হবে সেটা দেখা যাচ্ছে। কারণ আরাকান আর্মিও বড় আকারে তারা তাদের সার্বভৌমত্ব হয়তো বাড়াতে চাচ্ছে, কিন্তু স্বাধীন দেশ চাচ্ছে এটা কখনোই কিন্তু তারা বলেনি। তারাও ভালো করেই জানে যে ওই মিয়ানমারের মধ্যেই থাকতে হবে, কিন্তু তারা চাচ্ছে আরও বড় আকারে যেন তাদের অধিকারটা যেন আরও প্রতিষ্ঠিত হয়। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি বিগত সরকার, এমন মন্তব্য করে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জানান, সংকট মোকাবিলায় করতে হবে বিকল্প চিন্তা। অনেকের কিন্তু আলাদা ফ্ল্যাগ আছে, এমনকি আলাদা মিলিটারি আছে, তারপর একটা দুটোর আবার আলাদা কারেন্সিও আছে। তো এরকম যেহেতু একটা মিয়ানমার, আমাদের যেটা প্রথম থেকেই ভুল হয়ে গেছে, এই ফ্র্যাগমেন্টেড সোভারেন্টি যেটাকে বলছি বা খণ্ডিত সার্বভৌমত্ব, এটা জেনেই কিন্তু তাদের সাথে আমার কাজ করা উচিত ছিল প্রথম থেকেই। সেই জায়গায় একটা আমাদের দিক থেকে ঘাটতি ছিল। সরকার লেভেলে হয়তো এক ধরনের সম্পর্ক থাকতে পারে বা নেগোসিয়েশন চলতে পারে, কিন্তু যেটা উচিত ছিল আমাদের দিক থেকেও সেটা অন্য যে ট্র্যাকগুলো আছে, ট্র্যাক 2, ট্র্যাক 3, এগুলো বাড়ানো উচিত ছিল। অল্প সময়ে রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব নয় উল্লেখ করে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জানান, মিয়ানমারের সব পক্ষের সাথেই সম্পর্ক উন্নয়ন জরুরি। আমি যদি একটার সাথে করি জাস্ট বিকজ সে আমার বর্ডারে আছে বলে, তাহলে হবে না। আমার দেখতে হবে পুরো মিয়ানমারকেই দেখতে হবে, এবং সবার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আসা যাওয়া করে, তাহলেই আমি ওই নেগোসিয়েশনে আমার যেই স্বার্থটা সেটা আমি মনে করি যে রক্ষা করাটা সহজ হয়। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার এ মামলা করে দুদক। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি
গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দ করা হয়। গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। পি.কে. হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এস.কে. সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের 29 মার্চে এস.কে. সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে বিভিন্ন মামলায় পলক সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টা সহ 11 জনকে আদালতে তোলা হয়। পরে জুনাইদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসান ও সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া শিশু আরাফাত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরাফাত মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শোকবার্তায় বলা হয়েছে, রাত 10:30 12 বছর বয়সী কিশোর গণ অভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ আরাফাত শাহাদাত বরণ করেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। গত 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতাল ও সেখান থেকে সিএমএইচে পাঠানো হয়। প্রায় 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো। নাটোরে ঘন কুয়াশার কারণে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ 2 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। এদিকে একসঙ্গে 6টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল 6টার দিকে সদর উপজেলার নওপাড়া ডাল সড়ক এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের জুট মিলের সামনে একসঙ্গে 6টি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়। এরপর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুর রহমান জানান, সকালে ঘন কুয়াশা থাকায় কম দূরত্বেও দেখা যাচ্ছিল না। নাটোর বগুড়া মহাসড়কের জুট মিলের সামনে প্রথম বিপরীতমুখী 2টি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর একে একে 6টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হয়। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে প্রাইভেট কার সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনার সময় আহত হয়েছে আরও 5 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। মাত্রা অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাসারা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করেছে পুলিশ। কুমিল্লায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কায় নিহত হয়েছে 3 জন আরোহী। মধ্যরাতে সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আহাদ হোসেন, মিনহাজুল এবং মোহাম্মদ ইমন। নিহত আহাদের স্বজনরা জানান, আড়াইওড়া মাধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবা জেলে, মা করেছে আত্মহত্যা। বাবা মা হারিয়ে খুপড়ি ঘরে বসবাস 4 শিশুর। সবার চোখে মুখে অসহায়ত্বের ছাপ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা হঠাৎপাড়া গ্রামে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মা শ্রীমতী জয়ন্তী সিং। আর জয়ন্তীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় বাবা পরিমল সিং রয়েছে কারাগারে।
এরপর থেকেই অসহায় অবস্থা সন্তানদের। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মা বাবা হারানো অবুঝ 4 শিশু ছোটাছুটি করছে বাড়ির আঙিনায়। প্রতিবেশীদের সহায়তায় কখনো চুলা জ্বললেও বেশিরভাগ সময় তাকিয়ে থাকতে হয় অন্যের দেয়া খাবারের আশায়। স্বামী পরিমল সিং মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকত পরিমল জয়ন্তীর সংসারে। প্রায় 1.5 বছর আগে 1 থেকে 12 বছর বয়সী 4 সন্তান রেখে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন জয়ন্তী। পরবর্তীতে পুলিশ তার স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এরপর থেকেই খেয়ে না খেয়ে দিন পার হচ্ছে সন্তানদের। সকালে উঠে রান্নাবান্না সহ নানা কাজ করে শিশুদের মধ্যে বড় বোন 11 বছর বয়সী শ্রাবন্তী। পরম আদরে বাবা মা হারা ভাই বোনদের আগলে রাখছে সে। নিজের বাড়িতেই থাকি, তাহলে কোনোটি যাবো না, আমাকে দেয় তো তাকে নিয়ে আনি, আমি রান্না করে খাই। আমি নিজেই সবকিছু করি, লকড়ি করি, কষ্ট করে থাকি, আমার ভাই বোনকে নিয়ে বাড়িতেই থাকি। তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে শিশুরা। অসহায় এই শিশুদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এটা একটু সুদৃষ্টিতে দেখে তাকে করে, তাহলে হয়তো এই বাচ্চাগুলো একটু স্বস্তি পাবে। যদি না দেখো তো আমরাই দেখবো, দেখো নাহলে আমি চাইহা খাবো, নগর মাইয়া খাবো। তাও তোমরা দেখো যে কি হারা 4-5টা ভাই বোন আছে যে মরে গেছি, পরে দেখা যাচ্ছে কেউ দেখে না। শিশুদের মায়ের আত্মহত্যার ঘটনার মামলার বাদী ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জানে না আসলে কি কারণে তাকে বাদী করা হয়েছে। চাঙ্গা পাঙ্গা ঠিক থাকে, যতদিন ওর বাবা যতদিন না ছাড়া পাবে অতদিন আমরা দেখাশোনা করছি এ পর্যন্ত। শিশুদের মধ্যে বড় হৃদয়ের বয়স 12 বছর, তারপরে শ্রাবন্তীর 11, তাপসের 5 আর সবার ছোট জয়ের বয়স 2 বছর 7 মাস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজশাহীর তাহেরপুরের বাছিয়াপাড়ায় তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় পদ্মা ওয়েলের লরিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের পাশাপাশি ছড়িয়ে পড়ে। আগুনে সেখানকার 8টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ ইব্রাহিম জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল।